দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমি দেবাশিস সাহা আজকে হিস্ট্রির এসএলএসটির যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে এসেছি তার বিষয়বস্তু হচ্ছে আমাদের পাশ্চাত্য শিক্ষা। শুধুমাত্র ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা এখানে আলোচনা করানো হয়নি, সেখান থেকে একটা সমাজ সংস্কারের একদম সূচনার আগে পর্যন্ত আলোচনা করা হয়েছে। পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি ভারতবর্ষে যে আমাদের সংগঠনগুলো, শিক্ষামূলক সংগঠনগুলো তৈরি হয়েছিল, সেটা এখানে আমাদের আলোচনার মধ্যে থাকবে, যেখানে একটু একটু হলেও রামমোহন বিদ্যাসাগরের কথা আমরা আলোচনা করব অবশ্যই। এবং তারপরে ঠিক তারপরের যে চ্যাপ্টারে আমরা যাব, যেখানটা রয়েছে আমাদের সামাজিক সংস্কার আন্দোলন, সেখানে আমাদের অনার্স এবং পাসে যে যে জায়গাগুলোকে মেনশন করা আছে তার উপর আবার একটা পৃথক ক্লাস করানো। চলো আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ যে পাশ্চাত্য শিক্ষানীতি এবং এই পাশ্চাত্য শিক্ষানীতির পেছনে মুখ্য উদ্দেশ্য কি ছিল তার কথা আমরা আগে একটু শুরু করব। দেখে নাও যে প্রথম কোম্পানি শাসন যখন শুরু হয়, আমরা দেখতে থাকি যে কোম্পানি বারবারই চেয়েছিল যে ভারতবর্ষের লোকেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক। মনে রাখবে কি বললাম, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক। এবং এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবার জন্য এই ভারতীয়দের যে উদ্যোগ ছিল, মানে ব্রিটিশদের যে উদ্যোগ ছিল, সেখানে ওদেরকে সেন্টেন্স কনস্ট্রাকশন ধরো পুরো হলো না, ঠিকঠাক হলো না, ওরা মোটামুটি ইয়েস নো থ্যাংক ইউ বা এরকম কিছু বলতে পারলেও ওদেরকে কিন্তু কাজ দিচ্ছিল, তাই তো? তাহলে প্রচুর পরিমাণে আমরা কি বলবো, ব্রিটিশ শাসনে থাকা লোকজনকে একটা কনভেক্ট করা হচ্ছিল, পৌঁছে দেওয়া হচ্ছিল যে তোমরা আমাদের ভাষাটাকে শেখ। এবার এখানে একটা সমস্যাও ছিল। পাশ্চাত্য শিক্ষা যেমন সামনে এসেছিল, তার পেছনে ছিল হচ্ছে প্রাচ্য শিক্ষা। এবার প্রাচ্য শিক্ষার কথাটা কি, প্রাচ্য শিক্ষা কোনগুলো হারিয়ে যায়? হারিয়ে যায় সেইগুলি যেগুলোর বহুল প্রচার হয় না। যেমন ধরো ধ্রুপদী যে ভাষা, ভারতের যে ঐতিহ্য, সেটা হচ্ছে সংস্কৃত। একদমই তাই, সংস্কৃত। কিন্তু সংস্কৃতকে সংরক্ষণে রাখবার মতো ভারতবর্ষের লোক তখনও কিছু জন ছিল, ঠিক। এবং বাংলা ভাষা ভালো করে লিখতে হলে তারা সংস্কৃত ভাষায় কিছু লিখে দিত। এবার ফার্সি ভাষার প্রভাব বাড়ছিল। আবার দক্ষিণ ভারতে তাদের নিজেদের ভাষার মধ্যেই কিন্তু তারা সীমাবদ্ধ ছিল না, তারাও কিন্তু একটু একটু করে এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছিল। তাহলে একটা জায়গায় দেখা দিল যে কাজের ভাষা এই ইংরেজি ভাষার একটা তোমার প্রয়োজনীয়তা আছে। আবার আমাদের দেশের যেগুলো মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ধরো তামিল, যেমন আমি সংস্কৃত ভাষার কথা বলছি, এদেরকেও ইগনোর করে নয়, এদিকে সুলতানি আর মুঘল যুগে ফার্সি ভাষা সরকারি ভাষা ছিল, সেটাকেও কিন্তু একটা রাখবার দরকার ছিল। তো দেখিনি আমাদের চার্লস গ্র্যান্ট, বেসরকারি উদ্যোগে চার্লস গ্র্যান্ট, উনি কি করেছিলেন? অবসরপ্রাপ্ত একজন ইংরেজ কর্মচারী, তিনি অবজারভেশন নামক একটা পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের কথা উল্লেখ করেন। তাহলে বুঝতে পারছো যে একটা বইও লেখা হয়ে গেল, যেটা 1772 সালে। আমরা এটা তো নিশ্চয়ই জানি যে ভারতবর্ষের প্রথম পত্রিকা, তাই তো, তার নাম কি ছিল সেটা আমরা জানি। কত সালে প্রকাশিত হয়েছিল সেটাও আমরা জানি। হ্যালহেড সাহেব একটা বাংলা ব্যাকরণ বই লিখেছিল, তাই তো? কোনো বিদেশির লেখা, কোনো ইংরেজের লেখা একটা প্রথম বাংলা ব্যাকরণ বই, এটা আমরা জানি। এবং আমাদের যে পত্রিকা, যে ম্যাগাজিন বেরিয়েছিল শ্রীরামপুর থেকে, এবং সেই পত্রিকা বেরোনোর পরেও কিন্তু একটা পাশ্চাত্য শিক্ষা একটু 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 করে আমাদের ছড়াচ্ছিল। তাহলে হিকির বেঙ্গল গেজেটটাকে চিন্তা ভাবনা করে যদি আমি আবার দেখতে পাই যে আমাদের 1781 আর 1784 কলকাতা মাদ্রাসা হওয়ার পরেই এশিয়াটিক সোসাইটি তৈরি করে দিয়েছেন কে? আমাদের এই ভদ্রলোক ওয়ারেন হেস্টিংস। তার মাধ্যমেও একটা পাশ্চাত্য শিক্ষা আস্তে আস্তে ঢুকছে, এটা বোঝা গেল। যদিও উইলিয়াম জোন্স কিন্তু সম্পূর্ণভাবে ছিলেন আমাদের একজন প্রাচ্যবাদী। চলো চলে আসি আমরা তার পরের কথা, যে
অ্যাংলো ইন্ডিয়ান বা ইউরেশীয় সম্প্রদায়ের উদ্যোগী ব্যক্তিবর্গ কলকাতায় ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন এবং এর মধ্যে একটা বিদ্যালয় ছিল হেনরি ড্রামন্ডের ধর্মতলা একাডেমি। এবং এই হেনরি ড্রামন্ডের ধর্মতলা একাডেমিতে যে বিখ্যাত ব্যক্তি পড়াশোনা করতেন তার নাম ছিল ডিরোজিও। মনে থাকবে কি নাম বললাম? তার নাম ছিল হচ্ছে ডিরোজিও। এবার দেখো, তারপরে আমি যেটা বলতে চাইছিলাম যে জোড়াসাঁকোয় শেরবন শেরবন একটা ইংরেজি বিদ্যালয় তৈরি করেছিল, কিন্তু হেনরি ড্রামন্ডের স্কুলটা খুব খুব জনপ্রিয় হয়েছিল এবং এরকমই একটা সূত্র ধরে পরবর্তীকালে 1818 সালে তৈরি হয়েছিল হেয়ার স্কুল, যার নাম ছিল আরপুলি বিদ্যালয়, পরবর্তীকালে নাম হয় হেয়ার স্কুল। ঠিক। এবং দেখো, আমাদের ওই একইভাবে আমাদের হিন্দু স্কুলও তৈরি হয়েছিল 1817 সালে, যদিও সেখানে পাশ্চাত্যের থেকে প্রাচ্য ভাবটা আগে বেশি রাখা হয়েছিল, তারপরে একটু একটু করে পাশ্চাত্য শিক্ষার ব্যাপারটা হিন্দু কলেজে ঢুকে গিয়েছিল। এবার দেখো, আমাদের ডিরোজিও পরে যার কথা বলছেন, শেরবনের ইংরেজি বিদ্যালয়ের ছাত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ঠাকুরদাদা স্বয়ং দ্বারকানাথ ঠাকুর এবং বিখ্যাত বাগ্মী রামগোপাল ঘোষ, যিনি আবার এই ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। রামগোপাল ঘোষ এত ভালো বাগ্মী ছিলেন, তাকে ভারতের ডেমোস্থেনিস বলা হতো। নেক্সট, এবার দেখো, তিল পরিবারের উৎসাহে একটা ইংরেজি বিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করেন মার্টিন বাউ। ঠিক আছে। আর্টন প্রিন্টার্স এই সময় স্কুল তৈরি করতে থাকেন এবং স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার, আমি বললাম, সবচেয়ে উদ্যোগী হয়েছিল। বেশ। এবার দেখো, রামনারায়ণ মিশ্র সর্বপ্রথম ভারতে একটা ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একজন ভারতীয় হয়ে একটা ইংরেজি বিদ্যালয় প্রথম তৈরি করেন রামনারায়ণ মিশ্র। বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তারের অগ্রণী ভূমিকা নিয়েছিলেন রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, দেব হবে এটা, দেব হয়ে গেছে, দ্বারকানাথ ঠাকুর, তেজচন্দ্র রায়, নারায়ণ ঘোষাল প্রমুখ। এখানে বলে দিই, তিনটে নাম মনে রাখবে: রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব আর দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে, এই তিনটে নাম মনে রাখতে পারলে হবে। অপশান দেখবে এই তিনটে নামের মধ্যেই ঘোরে। নেক্সট, তারপর চলে যাই 1817 খ্রিস্টাব্দের আমাদের 4ই জুলাই ডেভিড হেয়ারের ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এমনই একটা প্রতিষ্ঠান ছিল যেখানে এই পাঠ্যপুস্তকগুলো এখানে সংগ্রহ করে এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো, সবাইকে সব স্কুলে দেওয়া হতো। এবং তারপরে উনি করেন ক্যালকাটা স্কুল সোসাইটি পরের বছর, মানে 18। এবার দেখো, দরিদ্র মেধাবী ছাত্রদের বৃত্তিদানের জন্য স্কুল বুক সোসাইটি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রথমে 17তে আমাদের কি হলো? স্কুল বুক সোসাইটি, 18তে ক্যালকাটা স্কুল সোসাইটি। ঠিক। স্কুল বুক সোসাইটিতে এগিয়ে এলেন রাধাকান্ত দেব, যিনি শোভাবাজারের একসময় মহারাজা, আমাদের তার নাম কি ছিল, রাজা নবকৃষ্ণ দেবের প্রপৌত্র। ঠিক আছে। এবার রাধাকান্ত দেব এই প্রতিষ্ঠানের সম্পাদকও হয়েছিল। তাহলে স্কুল বুক সোসাইটির সম্পাদক, প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে আমাদের রাধাকান্ত দেব। মনে থাকবে। এবার আমরা যাব কিছু বেসরকারি উদ্যোগ দেখব। রাজা রামমোহন রায় 1815 সালে, কেউ বলছে এটা নাকি 1822, কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করে। আমি তোমাকে একটা বইয়ের নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ওই ভারতীয় বিদ্যাভবন সিরিজটা দেখবে, এইখানে এই জিনিসটা বলেছে, এই রাজা রামমোহন রায়ের এই স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে 15 আর 22 দেওয়া আছে। 17 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, এডওয়ার্ড হাইডিস্ট কলকাতা হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। মনে রাখবে কি বললাম? 17 সালের 20 জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, এডওয়ার্ড হাইডিস্ট এরা হিন্দু স্কুল প্রতিষ্ঠা করলো। এবং 17 সালে ডেভিড হেয়ার কলকাতায় পটলডাঙ্গা একাডেমি স্কুল তৈরি করলো। 17 সালে যখন তৈরি হচ্ছে হিন্দু স্কুল, সেই হিন্দু স্কুলের সঙ্গে প্রথমে রাজা রামমোহন রায় জড়িত ছিলেন, পরে রাজা রামমোহন রায় কিন্তু নিজের নাম সরিয়ে নেয়, মনে রাখবে। এবং
তারপরে হাইডি বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব, রামকমল সেন এরা থেকে যায় প্রতিষ্ঠাতা হিসেবে। যার জন্য বলে রমেশচন্দ্র মজুমদার বলছেন যে রাজা রামমোহন রায় যখন নাম সরিয়ে নিল তাহলে তাকে প্রতিষ্ঠাতা বলা হবে কেন? কিন্তু বলে দিই, এটা তো না আমরা মানছি, এটা ইউপিএসসির পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিল। সালটাও তোমাকে আমি বলে দিচ্ছি 2010, না না 2010 ভুল করলাম আমি, সালটা ছিল হচ্ছে 2006, 2006 ঠিক 2006 কোশ্চেনটা দিয়েছিল, যেখানে কিন্তু আনসার নিয়েছিল রাজা রামমোহন রায়, কারণ রাজা রামমোহন রায় সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে এখানে রাখা হয়নি। বেশ, এবার দেখো এই যে এডওয়ার্ড হাইডিট, আমি যাদের কথা বললাম, উনি বিচারপতি ছিলেন। পটলডাঙ্গা একাডেমি যেটা হয়েছিল সেটাই কিন্তু পরবর্তীকালে এয়ার স্কুল, যারা আরেকটা নাম হচ্ছে আরপলি বিদ্যালয়, লিখে দিচ্ছি। খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে গৌরমোহনার্য কলকাতায় ওরিয়েন্টাল সেমিনারি তৈরি করেন। মনে থাকবে, গৌরমোহনার্য 1828 সালে কলকাতায় ওরিয়েন্টাল সেমিনারি তৈরি করলো। আর 1817 সালে ডেভিড ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কলকাতায় তৈরি করলো। বেশ, ঠিক আছে, ক্যালকাটা স্কুল সোসাইটি আমি আগেই বলে দিয়েছি। এবার দেখো আমাদের যেটা এলো উইলসন। উইলসনের কথাটা তোমাদের জানা উচিত, এটা একটা খুব ঐতিহ্যপূর্ণ জায়গা। যারা কলেজ স্ট্রিট গেছো তারা খুব ভালো করে দেখবে, রয়েছে সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজে পারলে একবার ভেতরটা ঢোকার চেষ্টা করবে। ওটা তৈরি করাতে যার অবদান ছিল তিনি হচ্ছেন লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্ট কখনোই চাননি একেবারেই নির্মূল হয়ে যাক আমাদের ভারতের এই ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজগুলো, এবং উইলসন আর আমহার্স্টের উদ্যোগে তৈরি হয়েছিল আমাদের সংস্কৃত কলেজ। 1849 খ্রিস্টাব্দের 7ই মে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কলকাতা হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবার দেখো 7ই মে 1849 খ্রিস্টাব্দে যখন হিন্দু বালিকা বিদ্যালয় আমাদের তৈরি হলো, মানে হিন্দু বালিকা বিদ্যালয় হচ্ছে প্রাথমিক নাম, হিন্দু বালিকা বিদ্যালয়টা তৈরি হলো, সেটাই কিন্তু পরবর্তীকালে নাম হয় বেথুন। কারণ ড্রিঙ্ক ওয়াটার বেথুন যিনি তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায়, তাই ওনার নামে স্কুলটার নাম হয়েছিল বেথুন, বেথুন স্কুল। এবার লিখে দিই এখানটায়, ড্রিঙ্ক ওয়াটার বেথুন ও বিদ্যাসাগরের। নেক্সট, 1872 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। মনে রাখবে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন তৈরি করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং 84 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতাতে রিপন কলেজ প্রতিষ্ঠা করেন। রিপন কলেজের প্রতিষ্ঠা হলো 84-তে, আর 72-এ হচ্ছে আমাদের হলো মেট্রোপলিটন স্কুল। এবং বলে দিই, সুরেন্দ্রনাথ কলেজটা যিনি তৈরি করছেন, মানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই কলেজটার নাম আগে রিপন কলেজই রেখেছিলেন। রিপন কলেজটা পরবর্তীকালে নাম হয়ে যায় সুরেন্দ্রনাথ কলেজ। এখানে একটা ব্যাপার আছে, বলে দিই, সুরেন্দ্রনাথ কলেজ যাকে মানতেন, যাকে শ্রদ্ধা করতেন, তিনি হচ্ছেন লর্ড রিপন, তাই তার নামেই কলেজটা হয়েছিল। সেটা পরবর্তীকালে নাম হয়ে যায় রিপন কলেজ। হয়ে গেল। তাহলে মেট্রোপলিটন তৈরি হলো 1872 সালে। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনে বা মেট্রোপলিটন কলেজে ইংরেজি পড়াতে এসেছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার দেখো 1828 সালে মিস কুক কলকাতায় ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। তাহলে ফিমেল স্কুলের মধ্যে কুকের নামটা মনে রাখতে হবে, কিন্তু উনি মানে কি বলবো, ক্যালকাটা ফিমেল স্কুল যখন তৈরি করছে তারপরে, মানে তার ধরে রাখো প্রায় আমাদের 21 বছর বাদে তৈরি হয়েছিল বেথুন স্কুল বা হিন্দু ফিমেল স্কুল। 53 সালে রাধাকান্ত দেব কলকাতায় হিন্দু মেট্রোপলিটন কলেজ তৈরি করলো। দেখো, শুধু মেট্রোপলিটন বিদ্যাসাগর, আর হিন্দু মেট্রোপলিটন কি নাম বললাম, আমাদের এই রাধাকান্ত দেব। কেশবচন্দ্র সেন কলকাতায় তৈরি করলো নেটিভ নর্মাল লেডি স্কুল।
71-এ নেটিভ লেডিজ নর্মাল স্কুল তৈরি করলেন হচ্ছে কেশব চন্দ্র সেন, তাই তো? তার একটা মস্ত বড় ভূমিকা ছিল। তোমরা নিশ্চয়ই জানো যে বামাবোধিনী পত্রিকায় কেশবচন্দ্র সেন তার একটা স্বাক্ষর রেখেছিল, যেখানে মহিলাদের কথা বা মহিলার সমাজটাকে তুলে দেওয়া হয়েছিল এই পত্রিকায়। নেক্সট, 1800 খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুরে অবৈতনিক ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন জগমোহন বসু। দরকার নেই, কোনো পড়তে হবে না। যেটা লাগবে হচ্ছে 29, ওরিয়েন্টাল সেমিনারি তৈরি করলো কে? গৌরমোহনার্ধ। ঠিক আছে, যেখানে হেডমাস্টার করা হয়েছিল প্যারিমোহন ব্যানার্জিকে, মনে রাখবে। এবার এখানে যারা খুব বড় স্টুডেন্ট ছিল, বিখ্যাত স্টুডেন্ট ছিল, অক্ষয় কুমার দত্ত, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা এইখানে পড়েছিল ওরিয়েন্টাল সেমিনারি। তাহলে ইংরেজি পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি দেখো ওরিয়েন্টাল সেমিনারিতে বিজ্ঞান চর্চাও কিন্তু হয়েছিল, তাই না? আজকে অবাক লাগে যে গৌরমোহন আঢ্যকে আর কতজনই বা মনে রেখেছে। দেখো, মিশনারিরা আবার একটা উদ্যোগ নিল। এই মিশনারিদের উদ্যোগ বলতে গেলে তোমাকে শুনতে হবে ছোট্ট করে, একদম গল্পের মতো, যে 1800 সালে উইলিয়াম কেরি, ওয়ার্ড আর মার্কসম্যান, এরা তিনজন যখন শ্রীরামপুরে এলো, তখন ওরা তৈরি করলো একটা ব্যাপটিস্ট মিশনারিজ হওয়ার পরে আমরা নিশ্চয়ই জানি যে ওরা প্রিন্টিং প্রেস নিয়ে এসেছিল ওখানে, সেখান থেকে আমাদের বাইবেল ছাপিয়েছিল শ্রীরামপুর থেকে। তারপরে ওরা তৈরি করেছিল আমাদের এই বিখ্যাত শ্রীরামপুর কলেজ। এবার শ্রীরামপুর কলেজ যখন তৈরি হলো, তখন তোমরা জানবে 1818 সালে এই তিন ব্যক্তি কেরি, ওয়ার্ড আর মার্কসম্যান পরিচিত হয়েছিল যেই নামে, সেটা হচ্ছে শ্রীরামপুরের ত্রয়ী। ঠিক আছে, ওদেরকে কি বলা হয়? এক কথায় শ্রীরামপুরের ত্রয়ী। সতেরোশো 93 খ্রিস্টাব্দে রবার্ট মে চুচুড়ার হুগলিতে লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করেন, মনে রাখবে এটা। এবং 1830 খ্রিস্টাব্দে রেভারেন্ড আলেকজান্ডার ডাব কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আলেকজান্ডার ডাব যখন 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট তৈরি করলো, সেই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট পরবর্তীকালে যে কলেজে রূপান্তরিত হলো, যে কলেজে আমাদের এলো নামটা, তার নামটা কি মনে রাখবে? আমাদের স্কটিশ চার্চ কলেজ। তাহলে এটা স্কটিশ সাহেবদের। দেখবে এই স্কুল বা স্কটিশ চার্চ স্কুল বা কলেজ, এই স্কটিশ চার্চ কলেজের যে কথা বললাম, এখানে একটা জিনিস জানবে, স্কটিশ সাহেবদের দ্বারা কিন্তু এখানে টাকা পয়সা সবকিছু আসতো, এবং এখানে খুব জোর দেওয়া, দেখবে ইংরেজি ভাষাটা ওদের খুব ভালো করে শেখানো হয়, অনেকগুলো একসঙ্গে ইংরেজি ভাষা, অনেকগুলো অঙ্ক বই। যাই হোক, আমরা এবার চলে আসছি 1818 সালে ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটা জানি না, ব্যক্তিগতভাবে পড়লে আমি খুব নস্টালজিক হয়ে যাই, খুব দুঃখও লাগে যে এই কলেজটা আমার ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। কারণ হচ্ছে এই কলেজে হচ্ছে এমন একটা কলেজ যেখানে পড়াশোনার মতো হতো, সেই যুগেও হতো, এই যুগেও হতো, অথচ ওরা নাম দামের মধ্যে কিন্তু ওরা থাকতো না। ঠিক আছে, কি আছে স্পেশালিটি শ্রীরামপুর কলেজে? সেখানে আমি বলে দিলাম যে মিশনারিজদের শিক্ষাটা কলেজ লেভেলেও কিন্তু রাখা হয়। মানে তোমাকে খ্রিস্টান করে দেবে না, খ্রিস্টান যে রীতিনীতি অনেক কিছুই কিন্তু আদব কায়দা এখানে শেখানো। এবার চলে আসি 1835 খ্রিস্টাব্দে বেলজিয়ামের জেসুইস্ট মিশনারিদের উদ্যোগে কলকাতাতে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করা হয়। মনে রাখবে, 35 সালে বেলজিয়ামের জেসুইট মিশনারিদের উদ্যোগে তৈরি হলো সেন্ট জেভিয়ার্স কলেজ। তাহলে সেন্ট জেভিয়ার্স কলেজটা আমাদের সেইখানে কিন্তু একটা খ্রিস্টান মিশনারিদের নামেই হলো, তাই তো, একজন পাদ্রীর নামেই হলো। খারাপ?
এবার দেখো শিবপুরের হাওড়াতে কলকাতার প্রথম বিশপ মিডলটন বিশপস কলেজ 1819 সালে প্রতিষ্ঠা হয়ে গেল। এখানে কিন্তু থেমে থাকলো না, মিশনারিদের উদ্যোগটা চলতেই থাকলো। এবার বলছে যে মিশনারিরা কি চেয়েছিল, সত্যি সত্যি কি একমাত্র লেখাপড়া করাতে চেয়েছিল, ধর্মের প্রচার কি চাইনি? অবশ্যই চেয়েছিল। দেখে নাও, ভারতবর্ষে খ্রিস্ট ধর্মের বাণী প্রচার ও ধর্মান্তরিতকরণের অনুকূল পরিস্থিতি তৈরি করা। শিক্ষানুরাগী খ্রিস্টান মিশনারিদের বলা হয় কি বলতো, ইভানজেলিস্ট। মাথায় নেই, এই ইভানজেলিস্ট গোষ্ঠীর প্রধান কেন্দ্র ছিল লন্ডনের ক্ল্যাপহাম স্ট্রিটে। দরকার পড়বে না এটা, তারা ক্ল্যাপহাম গোষ্ঠী নামেও পরিচিত ছিল। খালি জানবে এখানে ওই ধর্মান্তরিত করার ব্যাপারটাও একটা ছিল। দুস্থ ছেলেমেয়েরা, ঠিক আছে, যারা তোমার পড়াশোনা ভালো ছিল, ওদের কিন্তু প্রথম দিকে কোনো জোর তোর কিছু করা হতো না। ওদের বলা হতো যে তুমি যদি সুবিধে চাও, তুমি ফ্রিতে আরো ভবিষ্যতে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে এই খ্রিস্টান হতে হবে। কৌশিক মজুমদার, যত মনে পড়ছে ভদ্রলোকের নাম, একজন বিখ্যাত বোটানিস্ট। এই ভদ্রলোকের ম্যাসন সিরিজের বই আছে, সূর্য তামসী। ঠিক আছে, প্রথম পর্বটা যদি তোমরা পড়ো, বা তারপরে আমাদের কি আছে, অগ্নি নির্ণয় বোধ হয় লাস্ট পার্ট। এইসব ট্রেনে যেতে যেতে আমি বই 3টে শেষ করেছিলাম। ওইখানে আমি দেখেছিলাম যে কি অসাধারণভাবে কৌশিকবাবু এই মিশনারিদের ইচ্ছে সমস্ত কিছু ছাত্রদের মধ্যে দিচ্ছে। একটা ছাত্র খুব ভালো অঙ্ক পারছে, দারুণ অঙ্ক করে ফেলছে, সঙ্গে সঙ্গে তাকে বলছে তুমি একটু আমার সঙ্গে দেখা করো। বললো কি আছে পরিবারের সবকিছু আমি জেনেছি, অন্য জায়গা থেকে খবর নিই, তুই এই ধর্ম নিয়ে নাও, তাহলে আমরা তোমাকে হেল্প করবো। এটা ছিল। যাই হোক, আমরা চলে যাই। তারপরে ভারতে এই ইভাঞ্জেলিক্যাল প্রভাবের মূর্ত প্রতীক ছিলেন চার্লস গ্র্যান্ট। ঠিক আছে, চার্লস গ্র্যান্ট খ্রিস্টান যাজকদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রবর্তনের প্রতিকৃত ছিলেন হচ্ছে উইলিয়াম কেরি। দেখবে, উইলিয়াম কেরি হচ্ছে আমাদের এই ইংরেজি শিক্ষা প্রবর্তনের প্রতিকৃত। চার্লস গ্র্যান্ট ও মিস্টার উইলবার ফোর্স ভারতে ইংরেজি শিক্ষা প্রসারের পক্ষে প্রচার চালান। এরা ক্ল্যাপহাম দলের লোক ছিল। কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন ইতিহাসের শ্রীরামপুরের তৈরি, যেটা আমি আগে বলে দিয়েছিলাম। ঠিক আছে, আর এই ক্ল্যাপহাম গোষ্ঠী ব্যাপটিস্ট গোষ্ঠীরা, ওরা একটা প্রেস তৈরি করেছিল, সেখান থেকে বাইবেল ছাপা হয়েছিল, বাইবেল বাংলা অনুবাদ করে বার করা হয়েছিল। এগুলো আমি আগেই আলোচনার সময় বলে দিয়েছি। এবার দেখো, আমাদের এই সময় উইলিয়াম কেরি বাংলা রচনা করলো ইতিহাসমালা। এটা ছাপা হলো 1806 সালে, এবং রামায়ণের অনুবাদ হতে থাকলো। ঠিক আছে, এবং এই সূত্র ধরে আমাদের কি হলো, একটা লম্বা সময় 30 থেকে 57 পর্যন্ত সময়টাকে আমরা বললাম ডাফের যুগ। এই স্কটিশ চার্চ কলেজ থেকে পড়েছিলেন নেত্রী সুভাষচন্দ্র বসু, শিশির কুমার ঘোষ। এইটা দরকার নেই, ক্রস করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো, তারপরে যেটা বলবো, পরপর পরপর যেগুলো হয়েছিল, উইলসন কলেজ। উইলসন কলেজ 1832, মাদ্রাজের খ্রিস্টান কলেজ 37, নোবেল কলেজ, জোন্স কলেজ, এবং চুঁচুড়ায় বেল পদ্ধতিতে আমাদের শিক্ষাদানের একটা স্কুলও তৈরি করা হয়। ঠিক আছে, এইবার আমাদের আসছে পুরোপুরি কি বলবো, বিজ্ঞানের একটা ধারায়। এবং এই বিজ্ঞানের ধারা আলোচনা করতে গেলে যার কথা প্রথমেই বলতে হয়, সেটা হচ্ছে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়, এটা আমরা ভালো করে জানি। এবং এখানে আরো ভালো ইনস্ট্রুমেন্ট, ডাক্তারি চিকিৎসার জন্য ভালো ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা তিনি করেছিলেন। তিনি হচ্ছেন লর্ড ডাফরিন, এবং লর্ড ডাফরিনের স্ত্রী, যার নাম লেডি ডাফরিন, তিনি কিন্তু কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা করেছিলেন। যাই হোক, এরপরে বোম্বাইয়ে এলফিনস্টোন কলেজ তৈরি হলো, রুরকিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ, সব লর্ড উইলিয়াম বেন্টিং, তাই তো। এবং বলছে আমাদের 1813 সালের যে চার্টার অ্যাক্ট পাস করা হয়েছিল, তবে শিক্ষা খাতে 1 লাখ টাকা খরচা করার কথা বলা হয়েছিল, কিন্তু পরের বছর দেখা গেছিল যে না, 1 লক্ষ টাকা কিছুই খরচ হয়নি, টাকা পড়েছিল। তারপরে 33-এর সময় যে চার্টার অ্যাক্ট এসেছিল, সেই শিক্ষার একটা জোয়ার এসেছিল। বেশ, এই সময় লর্ড
আমাদের আমাসকে চিঠি লিখলেন হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়, যে আমাদের আরো বেশি পাশ্চাত্য শিক্ষার স্প্রেড করতে হবে। এবং লর্ড আমাদের আমহার্স্ট একটা কি তৈরি করেছিল, পাবলিক ইনস্ট্রাকশন, তাই তো? দেখে নাও, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠন করেন। এটা হয় 23-এ। আর সেই সময় কিন্তু রাজা রামমোহন রায়ের চিঠিটাও দেওয়া হয়েছিল। বেশ, এর সভাপতিত্ব করেন হ্যারিংটন। আমি বলে দিচ্ছি, এখানে যদি মেডিকেল কলেজ 1835-এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন হবে এটা। সেটা হচ্ছে ক্যালকাটা আমাদের পাবলিক ইনস্ট্রাকশন, ঠিক। আর 13 চার্টার অ্যাক্টে 1,00,000 টাকা অনুদানের ব্যাপারটা। এবার বলতে বলতেই হয়ে গেল আমাদের রাজা রামমোহন রায়ের চিঠির ব্যাপারটা। এখানে লেখা আছে জনশিক্ষা কমিটি, আমাদের এখানে উইলসন, প্রিন্সেপ, এরা এর সঙ্গে জড়িত থাকলে এরা প্রত্যেকে হচ্ছে প্রাচ্যবিদ। জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল 1837 সালে, জানো। আবার একই সঙ্গে আমাদের উইলসন সংস্কৃত কলেজ, ঠিক আছে, এই দুজনের নাম এখানে মনে রাখবে। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1 জানুয়ারি 24-এ সরকারি উদ্যোগে কলকাতায় প্রথম সংস্কৃত কলেজ স্থাপন করা হয়, মানে দ্বারোদ্ঘাটন ক্লাস শুরু, ঠিক আছে। লর্ড বেন্টিং এর আইন সচিব হিসেবে বিখ্যাত ইংরেজ বুদ্ধিজীবী লর্ড টমাস ব্যারিংটন এডওয়ার্ড মেকলে ভারতে আসেন এবং জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন 35 সালে। এবার আমরা আসি প্রাচ্য পাশ্চাত্য একটা বিতর্ক। ভারতবর্ষে শিক্ষা কি প্রাচ্যবাদেই চলবে, মানে সংস্কৃত, ফার্সি, আরবি এগুলোতেই চলবে কি, নাকি এটা কেবলমাত্র ইংরেজি ভাষায় চলবে? যারা মনে করেছিল ইংরেজি ভাষায় চলবে, তাদের মধ্যে অবশ্যই ছিলেন আমাদের কি নাম, মেকলে, তাই তো। মেকলে ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন, এছাড়া যার নাম করতে হয় বিখ্যাত ঐতিহাসিক জেমস স্টুয়ার্ট মিল। আবার যদি আমরা ধরি যে প্রাচ্যভাষী বা প্রাচ্য চর্চায় চলবে, তাহলে তোমাদের উইলসন, জেমস প্রিন্সেপ, এদের কথা বলতে হয়। এবং মনে রাখবে, রাজা রামমোহন রায় কিন্তু শেষের দিকটাকে সম্পূর্ণভাবেই সমর্থন করেছিলেন পাশ্চাত্যবাদকে। একদম সহজ ভাষায় লিখে দিয়েছি, যারা মনে করতেন পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞানের প্রয়োজন থাকলেও ভারতবর্ষের সনাতন শিক্ষা অর্থাৎ আরবি ফার্সি সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষাদানে বিশ্বাসী এবং প্রাচ্য ভাষাকে সর্বাধিক গুরুত্ব দানের পক্ষপাতী, তারা হচ্ছে ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদী। এগুলোকে ইগনোর করে নয়, আরবি ফার্সি এগুলোকে ইগনোর করে নয়। প্রিন্সেপ, কোলব্রুক, হোরেস হেলম্যান, উইলসন, ঠিক আছে, উইলিয়াম উইলকিন্স, তারপর হচ্ছে হ্যালহেড, গিলক্রিস্ট, সাদারল্যান্ড, এই নামটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এরা সবাই, এমনকি রাজা রাধাকান্ত দেব, এরা সবাই ছিল কি এক কথায় প্রাচ্যবাদী, ঠিক। তাহলে প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন, সাদারল্যান্ড, এই 4টে নাম মাথায় ঢুকিয়ে নাও। এখানে দেয় এদের মধ্যে কে প্রাচ্যবাদী ছিলেন না, এবার কোশ্চেনটা দেয়। যারা ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় সাহিত্য, বিজ্ঞান, দর্শন ইত্যাদি জ্ঞান চর্চায় আগ্রহী হন এবং এই কোম্পানির বরাদ্দ টাকাটা পুরো পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করতে বলে, তারা হচ্ছে অ্যাংলিসিস্ট বা একদম একদম এক কথায় বলা চলে পাশ্চাত্যবাদী। চার্লস গ্র্যান্ট, জন শোর, ঠিক আছে, আমাদের জেমস মিল, এই নামটা খুঁজবে, পরীক্ষা দেয়। আলেকজান্ডার ডাফ, কলভিল, ঠিক আছে, সন্ডার্স, মেকলে, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, ঠিক যে কটার নামে আমি টিক চিহ্ন দিলাম, দেখে রাখো, বোর্ড থেকে আমি সরে যাচ্ছি। তাহলে এইখানে যে ভদ্রলোক মিল, ঐতিহাসিক মিল, সে কিন্তু আমাদের ভাগ করে দিয়েছিল প্রাচ্য, মানে প্রাচ্য নয়, মানে বলবো হচ্ছে প্রাচীন, মধ্য আর আধুনিক যুগ, এই 3টের ভাগ উনি করেন। প্রথমে উনি বলেছিলেন প্রথম যুগটা হচ্ছে হিন্দু যুগ, তারপরে বলেছিলেন মুসলিম যুগ, তারপরে বলেছিলেন খ্রিস্ট যুগ। সেখান থেকে নামটা চেঞ্জ হয়ে আমাদের আসে কি বললাম, প্রাচীন, মধ্য এবং আধুনিক। এবার দেখো এই ভদ্রলোক স্যার জন শোর, প্রাচ্য স্যার জন শোরকে এডুকেশনের জন্য শেষ অবধি চেষ্টা করেছিল সে গ্র্যান্টার শোর, যারা
আমাদের কি বলবো অর্থনীতি বিভাগে ছিলেন। জেমস মিলের পর আমাদের এখানে আলেকজান্ডার ডাফের নামটা আছে। ডাফ কোন নামের সঙ্গে কিসের সঙ্গে জড়িত নিশ্চয়ই মনে আছে, স্কটিশ চার্চ কলেজের সঙ্গে জড়িত। আবার কলভিল, কলভিল এই এডুকেশন নিয়ে বিরাট তর্ক বিতর্ক করেছিল, ঠিক আছে। আর যিনি সংস্কৃত ভাষায় পণ্ডিত হয়েও আমাদের পাশ্চাত্য শিক্ষা চেয়েছিলেন সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। তাহলে গোলের বৃত্তর মধ্যে যেগুলো রাখলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট পরের পয়েন্ট আমরা চলে যাই। প্রাচ্য পাশ্চাত্যের বিতর্কের যে ব্যাপারটা এলো তারই পরিপ্রেক্ষিতে একটা অকল্যান্ড মিনিট এলো। এই অকল্যান্ড মিনিট দিয়ে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কটা থেমে গেল। ইংরেজি শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রাচ্যবাদী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩১,০০০ টাকা বরাদ্দ করা হলো। পাশ্চাত্যের তো টাকা রইলই, তার পাশে আমাদের ৩১,০০০ টাকা দেওয়া হলো। এবার আসছে মেকলের প্রতিবেদন। মেকলের কথা তোমরা নিশ্চয়ই জানো। উনি এই ফিল্টারেশন থিওরির কথা বলেছিল যে শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে কিভাবে হবে, উপর থেকে নিচে জল চুইয়ে পড়ার মতো আমাদের শিক্ষিত ধনী শ্রেণীর কাছ থেকে আস্তে আস্তে আমাদের গ্রাসরুট লেভেলে একদম নিচের দিকের মানুষের কাছে পৌঁছে যাবে, এই চিন্তা ছিল। এবং সেখানে যে বক্তৃতাটা উনি দিয়েছিলেন সেখানে অনেক বেশি জোর দিয়েছিলেন আমাদের ইংরেজি শিক্ষার পর। এবং উনি বলেছিলেন ভারতবর্ষে যে গ্রন্থ আছে বিজ্ঞান চর্চার বা সাহিত্যের যে গ্রন্থ আছে সেটা লন্ডনের লাইব্রেরির একটা তাকে ধরে যাবে, ঠিক আছে। অবুধ শিশুর মতো কথা বলেছে, কিন্তু সম্ভব না। আজও যে জিনিসের উপর মানে যে বইয়ের উপর আমাদের এখনো পর্যন্ত দখল হয়নি সেটা হচ্ছে বেদ বেদান্ত উপনিষদ। ভালো করে মহাভারতই জানে না, বেদ বেদান্ত উপনিষদ তো অনেক বড় বড়। তার যা ভলিউম, তার যা খণ্ড, তার যা বই, তার যে বিস্তার, এইটা যদি উনি জানতেন, তার 10% জানতেন, তাহলে কখনো এই কথাটা উনি বলতেন। যাই হোক, চলে আসছি। তাহলে মেকলের প্রতিবেদন 35 সালের 2রা ফেব্রুয়ারি আমাদের কি হয়, তার সবার সামনে এটা চলে আসে। উনি বলেন প্রাচ্যের শিক্ষা অবৈজ্ঞানিক, অনিকৃষ্ট এবং প্রাচ্য সভ্যতা দুর্নীতি, অপবিত্র এবং নির্বুদ্ধিতা পরিপূর্ণ। নির্বুদ্ধিতায় পরিপূর্ণ মানে কত বড় মূর্খ হলে এই কথাটা বলছে সে, তাই না। ইউরোপের একটি ভালো গ্রন্থাগারে প্রায় ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমান, ঠিক আছে, এরকম কথাবার্তা উনি বলেছিলেন। যাই হোক, তোমাদের খালি জেনে রাখতে হবে মেকলের মিনিটের কথা, যেখানে আমাদের পাশ্চাত্য শিক্ষার প্রচার করতে গিয়ে উনি প্রাপ্ত শিক্ষার একেবারে ভারতীয় শিক্ষার একেবারে বিরাট পরিমাণে নিন্দাবন্ধ করেছিলেন। মেকলের মূল উদ্দেশ্য হলো এমন এক ভারতীয় গোষ্ঠী তৈরি হোক যারা রক্ত ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মত, নৈতিকতা সব হবে একজন ইংরেজ। তাই তো, বুদ্ধিমত্তা হবে ইংরেজ। তারই সুপারিক্রমে আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করে ফেলল, ঠিক আছে। জল চুঁয়ে পড়া নীতি, ঠিক আছে, এই নীতিটা বা ইনফিল্ট্রেশন থিওরিতে উনি বিশ্বাসী ছিলেন। যাই হোক, আমি বলে দিলাম যেরকম ভাবে তোমরা মনে রাখবে, ওপরের তলার লোকেরা, শিক্ষিত লোকেরা শিক্ষাটা নিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দেবে, যা নিচু তলা মানুষের কাছে পৌঁছে যাবে, মনে থাকবে। বেশ, কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়েছিল এবং কি বলবো জনশিক্ষা কমিটি বিলুপ্ত করা হয়। আর 44-এ লর্ড হার্ডিঞ্জ এডুকেশনাল ডেসপ্যাচ বা সরকারি চাকুরি প্রার্থীদের ইংরেজি ভাষার জ্ঞান আবশ্যিক বলে ঘোষণা করেন। লর্ড হার্ডিঞ্জ বলে দিল যিনি ইংরেজি শিক্ষাটা ভালোভাবে জেনেছেন বা আংশিকভাবে হলেও জানেন তাকে সরকারি চাকরিতে প্রাধান্য দেওয়া হবে। বিরাট, সেই সময় যদি আটকাতে পারতো, আজকে এই দুর্দিন দেখতে হতো না। কি বলো না, তোমার নিজের বাংলা মিডিয়ামে পড়া অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের সরকারি চাকরি থেকে আরম্ভ করে বড় জায়গায় গেছে যেখানে একটা ইংরেজি জানার দরকার পড়ে, অথচ ওরা এখানে ইংরেজি শিক্ষাটা প্রচলন করে যেটা করে দিয়ে গেল, খুব পঙ্গু করে দিয়ে গেল। আমরা যা কিছু শিখছি পড়ছি ওটা ঘরে হয়তো কথা বলার জন্য, কিন্তু একটা জটিল জায়গাটায় কিন্তু আমরা ফেস করছি। ইংরেজদের পরীক্ষায় এত রকম ভাবে তোমাদের
গ্রামাটিক্যালি ঝামেলার সমস্যা দেয় না। গ্রামাটিক্যালি সমস্যাগুলো দেওয়া হয় কোথায়? আমাদের সরকারি চাকরির পরীক্ষা। এবং এখানে গিয়েই কি হয়? বারবার আনতে হচ্ছে ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুলে প্রচুর টাকা নিচ্ছে, আর যা আবার হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মানে কি বলবো, আমাকে যদি অন্ধকার যুগ বা একটা ভারতবর্ষের সবচেয়ে খারাপ সময় বলা হয়, আমি এই সময়টাকে বলবো। দিস ইজ এটা এই জায়গা কি আছে বলো, তোদের কি আছে? হ্যাঁ, একটা সংস্কৃত ভাষা পড়েছে কখনো? Y2K প্রবলেম হওয়ার সময় জানবে এই সংস্কৃত ভাষাকেই বলা হয়েছে যে এই ভাষাটায় যদি সমস্ত ম্যাটার রেখে দেওয়া যায়, তাহলে কম্পিউটারে কোনোভাবেই এটা উড়ে যাবে না, সেটা ফিরে পাওয়া যাবে। কারণ তা একেবারে এই শব্দরূপ বা ধাতুরূপ, তৎসম বা তদ্ভব, তুমি যেভাবেই শব্দে যাও, ওই আধারটা হচ্ছে কোর হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, চলো তাহলে এবার এই এডুকেশনাল ডেসপ্যাচ যে কথাটা আমি বললাম, আমাদের ইংরেজি ভাষার জ্ঞানের প্রসার হলো। তারপরে আমাদের কি হলো? তারপর যেটা আসছে আমাদের উডের ডেসপ্যাচ। তাহলে এডুকেশন কমিশন হলো না, কিন্তু প্রথম এডুকেশন ডেসপ্যাচ হয়ে গেল চার্লস উডের সময়, যেটা করেছিলেন আমাদের লর্ড ডালহৌসির সময় হয়েছে। তাই তো? লিখে দিই। পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে 19 জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষার সুষ্ঠু বিকাশের লক্ষ্যে সরকারি শিক্ষানীতি সম্পর্কে যে সুপারিশ পেশ করেন, তা উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। তাহলে এখানে জড়িয়ে ছিল বোর্ড অফ কন্ট্রোল। সেই বোর্ড অফ কন্ট্রোলের লোক হচ্ছে উড। তিনি পরিষ্কার বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে সরকারি শিক্ষানীতি এটা থাকবে। এবং এখানেই বলা হয়েছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এবং হয়েছিল 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে হয়েছিল কি আমাদের এই মুম্বাই, তারপরে হচ্ছে মাদ্রাজ। এবার দেখো, যেটা আমি বলে দিই তোমাদের, জুলাই আর সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের লক্ষ্যে শিক্ষক শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করা, এটা একটা ফ্যাক্টর ছিল। এবং বিদ্যালয়গুলিতে সরকারি সাহায্য বা অনুদান, এটারও ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থার উন্নতি ও বিদ্যালয়গুলি সঠিক পরিচালনার লক্ষ্যে পৃথক শিক্ষা দপ্তর গঠন করা। এবং বলা হয়েছিল বেশি করে প্রাথমিক ও ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করা। ঠিক স্ত্রী শিক্ষার প্রসার ঘটনার কথা উডের ডেস্ক কাছে কিন্তু বলা হয়েছিল। এবং এটাও বলা হয়েছিল যে যদি স্কুলটা উঁচু হয়, মানে উচ্চ বিদ্যালয়, সেখানে যদি আমরা মাতৃভাষায় শিক্ষা দিতে শুরু করি, সেই সঙ্গে সঙ্গে ইংরেজি আর ফার্সি ভাষাটাকেও আমরা রাখবো। তাই তো? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান নীতি প্রবর্তন করা, এটা খুব বড় দিক ছিল। যে কেউ কোনোভাবেই তোমাকে ইনসিস্ট করতে পারবে না কোনো ধর্মের কথা বলে, মানে তুমি এই ধর্মের লোক, তোমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তুমি এই ধর্মের লোক না, তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে না, এরকম না। উডের ডেসপ্যাচকে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রধান সনদ বা ম্যাগনা কার্টা বলা যায়। ম্যাগনা কার্টা একটি লাতিন শব্দ, এর অর্থ হচ্ছে যুগান্তকারী পরিবর্তনে সাহায্য করা। ঠিক, ইংরেজি শিক্ষা বিস্তারে আমাদের ম্যাগনা কার্টা বলা হয়, তাই তো? আমাদের বলি আমরা ম্যাগনা কার্টা অফ ওয়েস্টার্ন এডুকেশন, ইংরেজিতে বলি। তবে কেন বলা হলো যে মহাসনদ বা মহান সনদ বলা হলো? যখন একটা কোনো পরিবর্তনকামী ঘটনা ঘটে বা যুগান্তকারী, ঠিক আছে, একেবারে যুগান্তকারী বা একটা পরিবর্তনকামী ঘটনা ঘটে, সেই সময় কিন্তু আমরা এই ম্যাগনা কার্টা শব্দটাকে ইউজ করি। এই জন্যই এখানে বলা হয়েছে 1254 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জনের সময় কি হয়েছিল, আমাদের ডেভিড ল্যাংস্টন বলে একজন পাদ্রী তার কিছু সুযোগ সুবিধা চাওয়ার জন্য বা সমগ্র পাদ্রীদের সুযোগ সুবিধা চাওয়ার জন্য কি করেছিল, একটা মুভমেন্ট করেছিল, আন্দোলন করেছিল। ও রাজা জন সেটা দিতে বাধ্য হয়েছিল। এই যে পাদ্রীরা কিছু চাইলো এবং রাজা মানতে বাধ্য হলো, এরকম একটা ঘটনা, পরিবর্তনকামী ঘটনা ছিল বলে ওটাকে বলা হয় ম্যাগনা কার্টা। মনে থাকবে? বেশ। স্যার চার্লস উড ইনফিল্ট্রেশন নীতি পরিত্যাগ করেছিলেন এবং উডের প্রতিবেদনের সুপারিশ মেনে 1857 সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে
3টে বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছিল, যেটা আমরা আগেই বলেছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম আমাদের চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং, আর প্রথম ভাইস চ্যান্সেলর হয়েছিলেন আমাদের উইলিয়াম কলভিল। বেশ, এবার দেখো ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি হয়ে গেল 55 সালে, যার অধীনে 79টি ইংরেজি, 140টি সরকারি অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় তৈরি হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলে দিয়েছি আমি, ক্যানিং। আমাদের পাঞ্জাবে লাহোর, উত্তরপ্রদেশে এলাহাবাদ ইউনিভার্সিটি তৈরি হলো, এবং লর্ড কার্জন 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করলো। মনে থাকবে। 21 সালে রবীন্দ্রনাথ আমাদের শান্তিনিকেতনের ভুবনডাঙ্গায় তৈরি করলো আমাদের বিশ্বভারতী। আর 1910 সালে আমাদের ডিপার্টমেন্ট অফ এডুকেশন বা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। আর মনফোর্ড আইন যখন পাস করা হয়েছিল, শিক্ষা বিভাগকে কেন্দ্রীয় সরকারের হাত থেকে প্রাদেশিক রাজ্য সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। সেন্ট্রাল থেকে আমাদের প্রদেশে চলে আসে, তাই তো, কেন্দ্র থেকে প্রদেশে। যারা বিএড করেছো তারা এগুলো খুব ভালো করে জানো। এবার দেখো নারী শিক্ষার একটা ব্যাপার থাকে। নারী শিক্ষার ব্যাপারে আমি 3টে পয়েন্টের দিয়ে জোর দেবো। একটা হচ্ছে ফিমেল জুভেনাইল সোসাইটি, 1819 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, এখানে আমাদের এই গৌরমোহন বিদ্যালঙ্করের স্ত্রী, গৌরমোহন বিদ্যালঙ্করের একটা বইও ছিল, স্ত্রী শিক্ষা বিষয়ক। ঠিক আছে, এই বইটা জনপ্রিয় হয়। এই পর্বে আমরা দেখতে পাই প্রচুর লোকের বাধা বিপত্তি ছিল নারী শিক্ষার ব্যাপারে। খ্রিস্টান মিশনারিরাই অ্যাকচুয়ালি উদ্যোগ নিয়েছিল। যেমন রেভারেন্ড মে বলে এক ব্যক্তি ছিল, মেরি কার্পেন্টার ছিল, মেরি উইলসন ছিল, মিসেস কুক ছিল। হ্যাঁ, এরা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট করে হলেও, অনেক অপমানিত হয়েও কিন্তু কাজ করেছিল। মিসেস মেরি উইলসনের উদ্যোগে দ্য ক্যালকাটা লেডিজ অ্যাসোসিয়েশন ফর নেটিভ ফিমেল এডুকেশন 25 সালে তৈরি হয়। লেডি আমাস্টের উদ্যোগে আমাদের লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন তৈরি হয়। বেশ, এবং 1826 সালের 18ই মে আমাদের সেন্ট্রাল ফিমেল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়লাট পত্নী লেডি আমাস। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখ, তোমরা এখানে লাইটটা দেখতে পাচ্ছ তো? বেশ, এবার দেখো নববঙ্গ দলের 3 সদস্য, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ভূদেব মুখোপাধ্যায়, এরা প্রত্যেকেই কিন্তু এখানে অগ্রণী ভূমিকা নিয়েছিল। এবং 47 সালে প্যারীচরণ সরকারের উদ্যোগে বারাসাতে একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যাকে আমরা বলি কালীকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়। কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়টার এখনো কিন্তু অস্তিত্ব আছে। 45 সালে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ও উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখার্জি বালিকা বিদ্যালয় গঠনের উদ্যোগ নেন। এটা ততটা ইম্পর্টেন্ট নয়, এটাই প্যারীচরণ সরকার একটা মনে রাখবে। 49-এ ড্রিঙ্ক ওয়াটার বেথুন সহযোগিতায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ তো? সাউন্ডটা আছো? ঠিক আছে, একটু বলবে। এবার দেখো 1890 সালে বিদ্যাসাগর মেদিনীপুরের নিজ গ্রামে একটা স্কুল করে মায়ের নামে, ভগবতী বিদ্যালয়। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নারী শিক্ষা বিস্তারের জন্য কি করেন উনি? এই লেডিস নর্মাল স্কুল বা নেটিভ লেডিস নর্মাল স্কুল, অন্তঃপুত্রী শিক্ষা সভা, এগুলো প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজের উদ্যোগে আমাদের ব্রাহ্ম বালিকা শিক্ষালয় বা বিদ্যালয় তৈরি হয়। বামাবোধিনী পত্রিকার কথা আমি আগে বলেছিলাম, কেশবচন্দ্র সেনের। বা ইন্ডিয়ান মিরর পত্রিকাও কিন্তু নারীদের নিয়ে অনেক কিছু আলোচনা হয়। চন্দ্রমুখী বসু আর কাদম্বিনী গাঙ্গুলি বাংলার 2 গ্র্যাজুয়েট, প্রথম গ্র্যাজুয়েট, বিএ পাস করেন ওনারা। আবার এদিক থেকে এটাও মনে রাখবে, জ্যোতিবা ফুলে পুনাতে একটা বালিকা বিদ্যালয় তৈরি করেন, এবং এখানে সবচেয়ে বড়
কথা যেটা বলা যেতে পারে 1916 খ্রিস্টাব্দে আচার্য ধন কেশব কার্ভে তৈরি করেছিল আমাদের একটি প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়, শ্রীমতী নাথিবাই দামোদর থ্যাকারে ইউনিভার্সিটি। এটা ছিল প্রথম মহিলা ইউনিভার্সিটি। রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার এর আচার্য দরকার নেই কোনো। বেসান্ত আমাদের কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় তৈরি করে, আর সেন্ট্রাল হিন্দু স্কুল। ঠিক। এবার মহিলাদের জন্য দিল্লিতে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। 19 শতকের শেষার্ধে বাংলায় মুসলিম মেয়েদের একটা শিক্ষাদানের উদ্যোগ গ্রহণ করা হয়। এখান থেকে যে নামগুলো বলা যেতে পারে, আমাদের এই যে ফয়জুন্নেসা চৌধুরানী, তাই তো, বেগম রোকেয়া, না বেগম রোকেয়া আরেকটু পরে ফয়জুন্নেসা চৌধুরীর কথাই বলতে হয়, কুমিল্লা গার্লস স্কুল তৈরি করেছিল। ঠিক। এবং 1883-তে ঢাকায় হয়েছিল মুসলমান শরীয়ত সম্মেলন। এবারে আমরা এখান থেকে বেরিয়ে আসবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে এখানটা একটু আলোচনা করব, যেখানে আমাদের পুরোপুরি এই কমিশনগুলো নিয়ে আলোচনা করব। একদমই ভয় পাওয়ার কিছু নেই, বেছে বেছে কমিশনগুলোকে আলোচনা করব। যেমন আমি রাধাকৃষ্ণন কমিশনের কথা বলবো না, যেহেতু ওটা 47 সালের পরে হয়েছিল, তাই তো 48 সালে হয়েছিল। খালি জেনে রাখো স্বাধীন ভারতে প্রথম এডুকেশন কমিশন। কিন্তু তার আগে এই যে র্যালে কমিশন, স্যাডলার কমিশন, এগুলো তোমাদের জানতে হবে। হান্টার কমিশন দিয়ে আমাকে শুরু করতে হবে। 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় হান্টার কমিশন আমাদের প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন উইলিয়াম হান্টার। এর মধ্যে প্রচুর লোকজন ছিলেন, যার মধ্যে আমি দুটো লোকের নাম বলে দিচ্ছি, আনন্দমোহন বসু, ঠিক আছে, আর হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়। কি ছিল? বহু মাধ্যমিক বিদ্যালয় আর কলেজ বেসরকারি প্রতিষ্ঠা স্থাপনের কথা বলা হলো। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে পাঠ্যক্রমের আধুনিকীকরণ, পাঠ্যপুস্তকের উন্নয়ন করার কথা বলা হলো। ভবিষ্যতের জাতীয় শিক্ষার ভিত্তিও রচনা করার কথা বলা হলো। ঠিক। এবং এরপর যেটা এলো আমাদের র্যালে কমিশন 1902 সালে। স্যার থমাস র্যালে এটা সভাপতি ছিলেন। দুজন ভারতীয়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় আর সৈয়দ হোসেন বিলগামী। সৈয়দ হোসেন বিলগামী আর কি বললাম, গুরুদাস বন্দ্যোপাধ্যায় লর্ড কার্জনের সময় হয়। ভারতের উচ্চ শিক্ষা বিষয়ে সমীক্ষা ও সুপারিশ করার জন্য এটা প্রথম শিক্ষা কমিশন। তাহলে আমাদের কি বললাম, হায়ার এডুকেশনের জন্য প্রথম শিক্ষা কমিশন বললে কিন্তু হবে র্যালে কমিশন, তখন কিন্তু হান্টার কমিশন বলা যাবে না। নেক্সট, এবার দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় এই সূত্র ধরে তৈরি হয়, ঠিক আছে, 1904 সালে। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা কমিশনও তৈরি হয়, যেটা 17 থেকে 19, মাইকেল স্যাডলার এর প্রধান ছিলেন। মাধ্যমিক শিক্ষার জন্য স্বতন্ত্র বোর্ড গঠন করা হবে, ডিগ্রি স্তর থেকে ইন্টারমিডিয়েট স্তরকে পৃথকীকরণের ব্যবস্থা করা হলো এবং 3 বছরের জন্য ডিগ্রি কোর্স প্রবর্তনের সুপারিশ করা হয়। কাশি বড় অনার্সি বড়, তোমাকে 3 বছর পড়তে হবে। তখন আমার যতদূর মনে আছে ওই পাস ব্যাপারটা ছিল না, অনার্স যা পড়তে হতো গ্র্যাজুয়েশনে অনার্স করে পড়তে হতো। হার্টজ কমিশন 1929 সালে, প্রধান ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্টজ। ইংরেজ প্রধান ছিলেন লর্ড আরউইন। এই কমিশন বহুমুখী পাঠ্যক্রম প্রবর্তন করার পক্ষপাতী ছিলেন। ওয়ার্ধা 37 অক্টোবর মাসে মহাত্মা গান্ধী ইংরেজ শাসনকে লর্ড লিনলিথগো। এই কমিশন বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের সুপারিশ করে। আমি আবারও বলছি যে এই জায়গাটাতে আমি এত ইনফরমেশনে যাইনি, ঠিক আছে, মানে আমি ঠিক জিসটা বলেছি, তার কারণ তোমরা সবাই বিএড করে এসছো, তোমরা এই কমিশন সম্পর্কে জানো। সার্জেন্ট পরিকল্পনা 44 সালে হয়েছিল, মনে রাখবে, স্যার জন সার্জেন্টের সময় লর্ড ওয়াভেল ছিলেন। এই রিপোর্টে মাধ্যমিক শিক্ষা স্তরে আমাদের বৃত্তিমূলক, সাধারণ ধর্মী আর বৃত্তিমূলক দু ধরনের পাঠ্যক্রমের পাঠ্যস্তরের কথা বলা হয়েছিল। ঠিক। এবং এটাও বলা হয়েছিল যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা থাকবে না।
ইন্টারমিডিয়েট পরীক্ষাটা উঠে গেছে, ঠিক আছে। আর ওই ম্যাট্রিকুলেশন বলে কিছু থাকবে না। দেখো এখানে আমি জাস্ট বলে দিয়েছি সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশন, এটা আমাদের 5ই নভেম্বর 1949 হয়। এবং এখানে যারা ছিলেন তার মধ্যে আমাদের এই ভদ্রলোক মনে রাখবে, মুদালিয়ার, যার নামে মুদালিয়ার কমিশনও ছিল, মেঘনাথ সাহা। আমাদের এই ভদ্রলোকের নাম কি, চক্রবর্তী রাজাগোপালাচারী, উনি কিন্তু আমাদের সম্পাদক ছিলেন, ঠিক আছে। গ্রামীণ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সম্পর্কে একটা সর্বাত্মক ধারণার কথা বলা হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে ভাষা সূত্রের কথা এখানে বলা হয়। আর উচ্চশিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা। কোনো বিষয় সর্বভারতীয় ভাষা হিসেবে আমাদের হিন্দি, সর্বভারতীয় ভাষাকে হিন্দি মাধ্যম হিসেবে গ্রহণ করার কথা বলা হয়। তাহলে হিন্দিটার কথা কিন্তু আমরা এখানে বললাম। এখানে আমি একটা কথা বলে দিই, জানা দরকার তোমাদের। সার্জেন্ট ওয়ার্ধা হার্টুজ রেলি সেডলার, রেলে কমিশনার যেমন দুজন সদস্য, গুরুদাস বন্দ্যোপাধ্যায় সদস্য বিলগ্রামী, ঠিক একই রকমভাবে আমাদের যখন এই প্যাডলারটা এসেছিল, প্যাডলার কমিশনে আমাদের এই আশুতোষ মুখোপাধ্যায় আর জিয়াউদ্দিন আহমেদ, এই দুটো নাম তোমরা কিন্তু মনে রাখবে, এটাও একটা প্রশ্ন হয়, ঠিক। রাধাকৃষ্ণন কমিশন বলার পরে আমাদের এখানে পুরোপুরি পাশ্চাত্য শিক্ষা এবং এডুকেশন সিস্টেম পুরোটাই আমরা এখানে আলোচনা করলাম। এবং পরবর্তী যে আমরা চ্যাপ্টারে যাব সেখানে আলোচনা করব হচ্ছে আমাদের এই সোশিও রিলিজিয়াস, মানে সামাজিক ধর্মীয় আন্দোলন, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। সেখান থেকে যে স্পেশালভাবে বলা হচ্ছে, যেগুলো আমি বলে দিচ্ছি, আমাদের রামমোহন থেকে আরম্ভ করে বিদ্যাসাগর থেকে শুরু করে স্যার আমাদের সৈয়দ আহমেদ খান ডিরোজিও, পুরোটাই আলোচনা আমরা করব। এবং এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, যে এটারই একটা সিকুয়াল পার্ট আমাদের সঙ্গে সঙ্গে আসছে, সেই অনুযায়ী আমরা করাবো। তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।